প্রতিদিন এইভাবে আমার পাশে পাশে হেঁটে কি লাভ হয় তোর? আমি তো বলেছি আমি তোকে ভালোবাসতে পারবো না। এমনি গেলাম আপনার সাথে। আমি তো এমনিতেও এই সময় বাসায় যাই। আমার কোচিং শেষ হয় এই সময়। মিথ্যা বলা কবে থেকে শিখলি, আবির? আমি জানি সন্ধ্যার সময় তোর কোচিং শেষ হয়ে যায়। রুবেল স্যারের কাছে পড়িস না তুই? হুম। কি? কালকে থেকে যেন আর এখানে দাঁড়িয়ে থাকতে না দেখি। কেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? আপনি প্রতিদিন রাত 10টার সময় এই নির্জন রাস্তা দিয়ে একা একা হেঁটে যান। যদি কেউ আপনার কোনো ক্ষতি করে? ও তাই? তা এখন যদি কেউ আসে তাহলে তুই আমাকে সেভ করতে পারবি? তোর নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? আমি না হয় ওদের মারতে পারবো না, কিন্তু আপনাকে তো ওদের মার খাওয়া থেকে বাঁচাতে পারবো। আমি ওদের সামনে পড়ে যাব, আর এই সুযোগে আপনি চলে যাবেন। কেন এমন উদারতা দেখানোর মানে কি? আমার জন্য নিজের জীবন দিতে হবে কেন? আমি তো তোকে ভালোবাসি না। সে আপনি নাই বাসতে পারেন, আমি তো আর আপনাকে জোর করছি না আমাকে ভালোবাসার জন্য। আমি তো ভালোবাসি, আমি আমার দায়িত্ব পালন করব। হয়েছে, যা, এখন আমার বাসায় এসে গেছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যান, আর গিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন। তুই গেলি এখান থেকে? আবির মুচকি হেসে চলে গেল। নিশি দ্রুত বাসায় ঢুকে গেল। নিশি বাসায় প্রবেশ করতেই ওর বোন ইরা বলল, কি রে আপু, আবির চলে গেছে? আবিরকে কই পেলি? ইস, আমি মনে হয় জানি না। আমি প্রতিদিন তোমাকে বাসায় দিয়ে যাই। যা শর্ত, আমি অনেক ক্লান্ত। তোর এসব আজগুবি কথা ভালো লাগছে না। ওদিকে আবির বাসায় প্রবেশ করতেই ওর মা রাগী গলায় বলল, এত রাত করে বাসায় আসার মানে কি আবির? এখন দেখছি এটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। আর তুমি ওকে কিছু বলো না কেন? আবিরের বাবা রায়হান মির্জা ল্যাপটপে চোখ রেখে ছেলেকে জিজ্ঞাসা করলেন, কি রে, মায়ের কথা শুনিস না কেন? আর তোকে বলে বে কি লাভ? কতবার বললাম ভার্সিটিতে উঠেছিস, এবার আমার সাথে একটু অফিসে আয়। ব্যবসা না শিখলে আমি মরলে এসব কে সামলাবে? তোর আচরণ দেখে মনে হয় আমি এসব বাইরের লোকের জন্য করছি। বাবা মা দুজনের কাছ থেকে এমন কথা শুনে আবির অসহায় চোখে নিজের ফুপির দিকে তাকালো। আয়েশা মির্জা ভাতিজার এমন অসহায় চেহারা দেখে এগিয়ে আসলেন। এরপর আবিরকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, তোমাদের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? সুযোগ পেলেই বাচ্চাটাকে কথা শোনাও। ওর বয়স কত যে ও ব্যবসা সামলাবে? এখন থেকেই পড়াশোনার বাইরে কোনো চাপ দেওয়া চলবে না। সেই পড়াশোনাটাও ঠিকমতো হচ্ছে না আপা। প্রতিদিন রাতে বাইরে থাকলে পড়াশোনাটা কখন করবে? কে বলেছে ও পড়াশোনা করে না? সন্ধ্যায় কোচিংয়ে যায়, এরপর 9টা পর্যন্ত পড়ে, আর একটু বাইরে যায়। এই সময় বাইরে যাবে কেন? সারাদিন পড়ে থাকতে রাতে কোনো বাইরে যেতে হবে? যেই কারণেই যাক, কোনো খারাপ কাজ তো আর করছে না। যদি করতো তাহলে নিশ্চয়ই খবর পেতে। এমনি এমনি ছেলেটার পিছনে লাগা বাদ দাও তো। ফুপির সাপোর্ট পেয়ে আবির একটু সাহস পেল। আয়েশা মির্জা পেশায় একজন ডাক্তার। সরকারি একটা মেডিকেলে দীর্ঘদিন চিকিৎসার পাশাপাশি মেডিকেল কলেজে অধ্যাপনা করে আসছেন তিনি। তার একটাই মেয়ে সারা, সেও দেশের বাইরে থাকে। তাই এই পৃথিবীতে ওনার আপন বলতে একমাত্র আবির। স্বামী তো সেই কোন কালেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। এরপর আর ওই বাড়িতে থাকতে পারেনি আয়েশা মির্জা। 2 বছরের মেয়েকে নিয়ে ভাইয়ের বাসায় এসে উঠেছিলেন। ওনার শ্বশুর শাশুড়ি আগে প্রায়ই আসতেন নাতনিকে দেখতে। তারা দুজন মারা যাওয়ার পর এখন হঠাৎ কোনো আচার অনুষ্ঠান ওনার দেবরের সাথে দেখা হয় না হয়, এভাবেই কাটছে ওনার দিন। পেশাটাকেই এখন উনি নিজের জীবন মনে করেন। এদিকে আবিরের বাবা রায়হান মির্জা ওনার বাবার ব্যবসাকে আঁকড়ে ধরে আছেন। তার এই একটাই ছেলে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আবির রুমে গেল। এরপর কাঁপা কাঁপা হাতে ফোনটা হাতে নিয়ে সেই চিরপরিচিত নাম্বারে কল দিল। বার্থডে গ্রিক হতেই ওপাশ থেকে নিশি ফোন ধরে বলল, কিরে, ফোন দিচ্ছিস কেন? একটু আগেই না দেখা হলো? খেয়েছেন আপনি? খেয়েছি। আর কিছু? কি করছেন এখন? পড়তে বসলাম। ডিস্টার্ব করিস না আবির, সামনে আমার ফাইনাল এক্সাম। এত রাতে পড়তে বসছেন? আপনাকে কত করে বললাম টিউশনিগুলো ছেড়ে দেন। আমি আপনাকে... ফোন রাখবি নাকি আমি রেখে দিব? আবির আর কিছু বলল না, ফোনটা রেখে দিল। নিশি মেডিকেলের স্টুডেন্ট, ফাইনাল ইয়ার চলছে তার। আবির বুঝে না মেয়েটা এত চাপ কিভাবে সামলায়।
সকালে ক্লাস, তারপর আবারও হসপিটালে ডিউটি শেষ করে সন্ধ্যার পর থেকে টিউশনি করায়। অবশ্য না করে যাবেই বা কোথায়? ওর যে বাবা নামক মানুষটাই নেই। নিশিকে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারটাও চালাতে হয়। মেডিকেলে চান্স পাওয়ার বছর খানেক পরই ওর বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। ওই সময় ওদের বাড়ি বাদে যা বিষয় আসে সম্পত্তি ছিল সব বিক্রি করে বাবার চিকিৎসার খরচ করেছে, কিন্তু তবু মৃত্যু নামক চিরসত্যি জিনিসটার হাত থেকে রক্ষা হয়নি। এরপর থেকে নিশি একাই পুরো পরিবারের হাল ধরেছে। আবির এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরদিন সকালে নিশি উঠেই ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে যখন বাইরে আসলো তখন প্রায় দুপুর 2:30। এই সময় বাসায় খেতে গেলে হসপিটালে আসা সম্ভব নয়, তাই না খেয়ে ডিউটিতে চলে গেল। নিশি ডক্টরের সাথে ওয়ার্ড ভিজিট শেষ করে যখন কেবিনে এসে প্রবেশ করলো তখন হঠাৎই খেয়াল করলো হাস্যোজ্জ্বল মুখে আবির আগে থেকেই ওর চেয়ারে বসে সাদা অ্যাপ্রনটা নিজের গায়ে জড়িয়ে বসে আছে। নিশি কিছুক্ষণ ভ্রু কুঁচকে ছেলেটার দিকে তাকালো, এরপর ভিতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞাসা করলো, কিরে, তুই এই সময় এখানে কি করিস? না, মানে ফুপির সাথে দেখা করতে আসছিলাম। দেখলাম আপনিও এখানে আছেন, তাই ভাবলাম আপনার সাথেও দেখা করে যাই। ভার্সিটি যাসনি আজকে? গিয়েছিলাম তো, ক্লাস শেষ করে মাত্র আসলাম। তাহলে এখানে কেন? বাসায় যা, ম্যামের সাথে দেখা করেছিস তো? একটা জিনিস এনেছিলাম আপনার জন্য, যদি রাগ না করেন তাহলে দেখাতাম। কি জলদি দেখিয়ে বিদায় হও। আবির কাঁপা কাঁপা হাতে নিজের পায়ের কাছ থেকে একটা টিফিন বক্স বের করলো। নিশি সেটা দেখে জিজ্ঞাসা করলো, এটা আবার কি? জানেন, আম্মু আজ সেই মজা করে গরুর মাংস রান্না করেছিল। ভাবলাম আম্মু রান্না আপনাকে টেস্ট করাই, তাই আপনার জন্য নিয়ে আসলাম। দরকার নেই, আন্টির রান্না ভালো এটা আমি জানি। আর তুই বাসায় না গেলে এটা কিভাবে পেলি? আবির নিজের কথার চালে নিজেই ফেঁসে গেল। নিশি এবার কিছুটা রাগ দেখিয়ে ওর দিকে এগিয়ে গেল। তা দেখে আবির নিশির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নিশি বিরক্তি নিয়ে বলল, দেখ আবির, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই জেনে শুনে ভুল পথে আগাচ্ছিস। আমি কিন্তু এবার বাধ্য হব ম্যাম অথবা আন্টির কাছে তোর নামে বিচার দিতে। আবির মন খারাপ করলো, কিছুটা সরে এসে একটা চেয়ারে বসলো। এরপর মাথা নিচু করে বলল, ও ক্লাস শেষ করে বের হওয়ার পর ইরার সাথে দেখা হয়েছিল। ও বলল আপনি না খেয়ে ক্লাসে এসেছেন, এরপর আবার ওখান থেকে এখানে চলে আসলেন। ওইদিকে আমি বাসায় গিয়ে খেতে পারছিলাম না আপনার জন্য, তাই তো নিয়ে এলাম। আমার জন্য এত দরদ দেখানোর দরকার নেই। আর আমি প্রায়ই এরকম তাড়াহুড়ো করে চলে আসি। এখানে ক্যান্টিন আছে, তোকে এত টেনশন করতে কে বলেছে? টেনশন করব না? আমি তো আপনাকে চিনি, আপনি ভীষণ কিপটে। টাকা খরচ, খাবার খাওয়ার মানুষ আপনি নন। নিশি এবার ভ্রুকুচকে এগিয়ে এলো আবিরের দিকে। ছেলেটা রীতিমতো তাকে অপমান করছে। নিশি আবিরের কলার ধরে বলল, কি বললি? আমি কিপটে? বেশ করেছি, কিপটেমি করেছি। আমি তো আর তোর মতো বাপের হোটেলে খাই না। নিজের রোজগার শুরু কর, দেখবি দুনিয়া কি জিনিস। করব তো, কিন্তু তার আগে আপনি খেয়ে নেন। না, খাবো না। আর তুই এক্ষুনি এখান থেকে চলে যাবি। কেউ এসে দেখলে কি ভাববে? প্লিজ, আমি অনেক কষ্ট করে এনেছি আপনার জন্য। ভীষণ অসহায় কণ্ঠে কথাটা বলল ছেলেটা। নিশি নিজেও ক্ষুধার্ত, কিন্তু এই ছেলেকে সুযোগ দেওয়া যাবে না, নাহলে প্রতিদিন খাবার নিয়ে হাজির হবে। নিশি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, আমি এই খাবার খাবো যদি আমার একটা শর্ত মানিস। আপনি যা বলবেন তাই মানব। আজকের পর আর কখনো আমার জন্য খাবার নিয়ে আসবি না। আবির কিছু বলল না। নিশি আবিরের হাত থেকে বক্সটা নিয়ে টেবিলের কাছে গিয়ে বসলো। এরপর একে একে বাটি বের করে খাওয়া শুরু করলো। আবির চুপচাপ এক কোণে বসে ওর খাওয়া দেখছে। নিশি খেতে খেতে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুই খেয়েছিস? আচ্ছা, আপনি তো চাইলে আমার কাছ থেকে লোন নিতে পারেন, এত কষ্ট না করে। যখন আপনি বিশাল ডাক্তার হয়ে যাবেন তখন আমার লোন আমার দিয়ে দিবেন। আমার এসব লাগবে না। আর ডাক্তার হলেই যে টাকার বস্তা ঘরে চলে আসবে এরকম কিছুই না। প্রতি বছর আমার মতো কয়েকশো ডাক্তার পাশ করে বের হয়, কিন্তু সবাই কি আর নাম করতে পারে? হাতে গোনা দু একজন বাদে সবার জীবনই অভাবে কাটে। কিন্তু আপনি হবেন, আমার কথা মিলিয়ে নিন। আপনি একদিন এই দেশের সেরা ডাক্তার হবেন, তখন আমার কথা মনে করবেন। আমি হয়তো আপনার মতো এত
নাম করতে পারবো না। কথাটা বলার সময় আবিরের মুখের উজ্জ্বলতা দেখে নিশি কিছুটা থমকে গেল। এই ছেলে এমন কেন? নিশি ছেলেটাকে ভালোবাসে না এই কথা বলে দিয়েছিল আজ থেকে প্রায় আর 7-8 মাস আগেই, কিন্তু এরপরেও ছেলেটা ওর পিছু ছাড়েনি। নিশি অনেকবার চেষ্টা করেছে অপমান করে ফিরিয়ে দিত, কিন্তু এই ছেলের এইসব গায়ে লাগে না। সে আর কখনো নিশির কাছে ভালোবাসার দাবি করেনি, অথচ নীরবে নিশির প্রত্যেকটা কাজে কোনো না কোনোভাবে এই ছেলে জড়িয়ে থাকে। নিশি নিজেও হয়তো নিজেকে নিয়ে এতটা কনফিডেন্স কখনো দেখাতে পারতো না, অথচ এই ছেলে তার ব্যাপারে কত কনফিডেন্স। নিশি খাওয়া শেষ করে বাটিটা গুছিয়ে আবিরের হাতে দিয়ে পড়ল। নে, এবার তাড়াতাড়ি বাসায় যা, আমাকে অনেক কাজ করতে হবে। আবির বাধ্য ছেলের মতো চলে গেল। নিশিও নিজের কাজে মনোনিবেশ করলো। রাত তখন 9টা পার হতে চলল। আবির নিজের পড়ার টেবিলে ছেড়ে বাইরে বের হলো। আজ 8টা মাস ধরে এটাই তার রুটিন। বাসা পেরিয়ে গলির মুখে আসতেই নীরব আর রাফির সাথে দেখা। আবিরকে দেখেই ওরা দুজন কিছুটা হেসে বলল, এই যে চলে এসেছে প্রেমিক পুরুষ। আচ্ছা ভাই, তুই এত বেহায়া কেন বলতো? তুইও না রাফি, বন্ধু আমার বডিগার্ডের চাকরি নিছে তাই না? দূর, মজা করিস না। তোরা এই সময় এখানে কেন? আমাদের আর কি কাজ, আড্ডা দিতে আসছিলাম। এখন চা খেয়ে বাসা চলে যাবো। তুই খাবি নাকি? মামা, আর একটা চা দিয়েন তো। আবির ওদের পাশে গিয়ে বসলো। ওরা বন্ধু মহলে ব্যাপারটা নিয়ে বেশ হাসি তামাশা হয়, কিন্তু আবিরের সব গায়ে লাগে না। সে নিজের মতো করে নিজের কাজ করেই যাচ্ছে। চাওয়ালা আবিরের চায়ের কাপ এগিয়ে দিল। আবির চায়ের কাপটা হাতে নিয়ে রাফিকে বলল, রাফি, তোর ভাইয়ের কি অবস্থা এখন? ভালো দোস্ত, এখনো নিজে একটু একটু হাঁটতে পারে। আমি বলেছিলাম না, অপারেশন করলে ওর পা ঠিক হয়ে যাবে। এরকম অনেকেরই এক পা একটু বাঁকা থাকে। তোর কাছে এই জন্য আমি সবসময় ঋণী থাকবো ভাই। তোর আব্বু আর ফুপি যদি হেল্প না করতো তাহলে আমার ভাইটা হয়তো সারা জীবন এভাবেই হুইল চেয়ারে কাটাতো। আরে ধুর বেটা, এসব আল্লাহর ইচ্ছে। তিনজন মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিল। হঠাৎই নীরব আবিরকে ধাক্কা দিয়ে বলল, ওই যে তোর ম্যাডাম এদিকে আসছে, যা ডিউটি শুরু কর। তুই সবসময় শুধু মজা করিস, যা বাসায় যা। বলে আবির উঠে গিয়ে নিশির দিকে এগিয়ে গেল। নিশি গলিতে ঢোকার সময় আবিরকে না দেখে ভেবেছিল হয়তো এই প্রথম ছেলেটা আসবে না, কিন্তু 2 পা এগোতেই ওকে দেখে বিরক্ত হয়ে তাকালো। আবির চুপচাপ ওর পিছন পিছন হাঁটতে লাগলো। নিশি কিছু একটা নিয়ে চিন্তিত, সেটা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে। তাই আবির কিছু জিজ্ঞাসা করলো না। পুরোটা পথ দুজন নিশ্চুপ থাকলো। রাতেও আবির আর কল করলো না নিশিকে, সাহস করে উঠতে পারলো না সে। পরদিন সকালে ভার্সিটিতে গিয়েই আবির ইরাকে খুঁজতে লাগলো। ওকে পেলেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে পেয়েও গেল ইরাকে। সে ক্যাম্পাসের এক কোণে মন খারাপ করে বসে আছে। আবির গিয়ে ইরার পাশে বসতেই ইরা ওকে দেখে হালকা হাসার চেষ্টা করলো। আবির আস্তে আস্তে জিজ্ঞাসা করলো, ইরা, আমার তোর সাথে কিছু কথা ছিল। বল, শুনছি। আচ্ছা, তোদের বাড়িতে কি কিছু হয়েছে? কালকে ওনাকেও দেখলাম কিছু নিয়ে চিন্তিত, আবার আজকে তোরও দেখছি মন খারাপ। না, তেমন কিছু না, এমনি। ইরা, আমি তো তোর ফ্রেন্ড, প্লিজ বল না, আমার খুব টেনশন হচ্ছে। ইরা বলতে চাইছিল না। আবির বারবার জোর করতে লাগলো। শেষে ইরা বাধ্য হয়েই বলল, আবির, তুই তো জানিস আপু একা পুরো পরিবারটা চালাচ্ছে। এই মাসে আমার সেমিস্টার ফি জমা দিতে হবে, আবার আমাদের কিছু ঋণ ছিল সেগুলোও শোধ করতে হবে। সব মিলিয়ে লাখখানেক টাকার দরকার, কিন্তু আপুর টিউশনের টাকা এই মাসে পাইনি এখনো। সেমিস্টার ফি জমা দিতে হবে বৃহস্পতিবারের মধ্যে। আজকে তো মঙ্গলবার, কি করব কিছুই বুঝতে পারছি না। এসবের টেনশনে আম্মু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আবির ইরার কথা শুনে চুপ হয়ে গেল। ইরা আবিরকে আবারও বলল, আমি তোকে এই কথা বলেছি, প্লিজ আপুকে বলিস না, আমাকে খুন করে ফেলবে। আবির ইরার হাত ধরে বলল, ইরা, আমি তোকে একটা কথা বলি, প্লিজ না করিস না। কি কথা? তোর যদি আপত্তি না থাকে তাহলে তোর এবারের সেমিস্টার ফিটা আমি দিয়ে দেই। পাগল হয়েছিস? আপু যদি জানতে পারে তাহলে আমাকে খুন করে ফেলবে। তুই চিন্তা করিস না, যেভাবেই হোক ম্যানেজ হয়ে যাবে। ইরা প্লিজ, আমি ফ্রেন্ড হিসেবে তোকে ধার দিলাম, পরে তুই কোনো একদিন আমাকে সেটা ফেরত দিয়ে দিস। আপাতত ওনার উপর বেশি চাপ হয়ে যাচ্ছে। ইরা কি করবে ভেবে পাচ্ছিল না। ওদিকে আবির জোর করতে লাগলো ইরাকে। এরা এক সময় বাধ্য হয়ে রাজি হলো। আবিরকে নিয়ে টাকাটা জমা দিয়ে বেরিয়ে আসলো।
ওদিকে সন্ধ্যায় ডিউটি শেষ করে নিশি পড়াতে গেল। আজকে টাকাটা দেওয়ার কথা ছিল, তাই নিশি বারবার এদিক ওদিক তাকাতে লাগলেন। একটু পর মেয়েটার মা এসে নিশির সামনে দাঁড়িয়ে বলল, সরি ম্যাম, আসলে তোমার বাবার এখনো স্যালারি হয়নি। আমি বলেছিলাম আজ আপনাকে বেতনটা দিয়ে দেব। আপনাকে আরো 2টা দিন ওয়েট করতে হবে। নিশি কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। টাকাটা যে তার ভীষণ প্রয়োজন। কিছুক্ষণ চুপ থেকে সে মাথা নিচু করে বলল, ঠিক আছে আপু, অসুবিধা নেই, আপনারা সুবিধা মতোই দিয়েন। যাক বাঁচালেন আপনি। আমি খুব টেনশনে ছিলাম। ওর বাবা তো লজ্জায় আপনার সামনে আসতে চায় না। নিশি হালকা হাসার চেষ্টা করলো। এরপর এই বাসায় পড়ানো শেষ করে অন্য একটা স্টুডেন্টের বাসায় গেল। এই 2 জায়গায় পড়ায় সে। ওখানে যাওয়ার পরপরই অবশ্য ছেলেটার বাবা একটা খাম ধরিয়ে দিলেন ওর হাতে। নিশির চোখ ছলছল করে উঠল। এই 10,000 টাকাটা তার কাছে লাখ টাকার চেয়ে দামি। নিশি সবশেষে রাত 10টার দিকে যখন বাসায় ফিরছিল, প্রতিদিনের মতো আজও আবিরের সাথে দেখা। আবির ওর পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো, ফুপির কাছে শুনলাম আপনাদের নাকি আগামী মাসে পরীক্ষা, সত্যি? আমার এত বছরের কষ্ট হয়তো এবার কিছুটা হলেও শেষ হবে। তাহলে এই সময় একটু প্রেশার কমিয়ে দিতে তো পারেন। এইসব নেই, তোকে চিন্তা করতে হবে না, আমি জানি আমার কি করতে হবে। তা অবশ্য ঠিক। ইন্টার্নশিপ তো প্রায় শেষ। তা কোথায় জয়েন করবেন, কোনো প্ল্যান আছে? আপাতত যেখানে আছি ওখানেই থাকবো, সাথে বিসিএস এর প্রস্তুতি নিব ভাবছি। ভালো সরকারি হসপিটালে চাকরির জন্য বিসিএস এর বিকল্প নেই। আর সংসারটা কখন করবেন? না, আমি বিয়ে করব না। কেন? আপনি কি মেয়ে না? হ্যাঁ, তবে অন্য মেয়েদের মতো না। এবার যা এখান থেকে, আমার মাথা খাস না। বলে নিশি তাড়াহুড়ো করে নিজের ঘরে ঢুকে গেল। আর আবির নিজের মতো বাসার দিকে হাঁটতে লাগলো। নিশি বাসায় ঢুকে ফ্রেশ হয়ে বাইরে আসলো। এরপর সেমিস্টার ফিস 14,000 টাকা ইরার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে, কালকে সকালে ভার্সিটিতে গিয়ে আগে টাকাটা জমা দিয়ে দিবি, এমনিতেই লেট হয়ে গেছে। ইরা একবার ওর মায়ের দিকে তাকালো। এরপর কাপা কাপা গলায় বলল, আপু টাকাটা লাগবে না, আমি টাকা জমা দিয়ে ফেলেছি। নিশি চমকে উঠল। ইরার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুই টাকা কোথায় পেলি? আম্মু তুমি দিয়েছো? কই না তো, আমি টাকা কোথায় পাবো? নিশি এবার সন্দেহ হলো। সে ইরার হাত ধরে বলল, সত্যি করে বল, তুই টাকা কোথায় পেলি? আমার এক ফ্রেন্ড দিয়েছে। ওটা কি আবির? এরা চুপ হয়ে গেল। নিশির রাগ থর থর করে বাড়তে লাগলো। এরা কি বলবে ভেবে পাচ্ছে না। নিশি রাগী গলায় জিজ্ঞাসা করলো, কি হলো, কথা বলছিস না কেন? আবির টাকা দিয়েছে তাই না? সত্যি বলছি আপু, আমি টাকাটা নিতে চাইনি, ও জোর করে দিয়ে দিয়েছে, আমি বারণ করেছি ওকে। নিশি আর কিছু বললো না। সোজা রুমে গিয়ে আবিরকে কল করলো, কিন্তু সে ফোন ধরছে না। নিশি বারবার কল করতে লাগলো, কিন্তু না, কিছুতেই ফোন ধরছে না ছেলেটা। ওদিকে আবির ফোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও জানে নিশি বাসায় গিয়ে সবটা জেনেই ওকে কল দিচ্ছে, তাই ভয়ে আর ফোন রিসিভ করছে না। নিশি রাতে ঘুমাতে পারল না। পরদিন সকালে আবির ব্রেকফাস্ট করতে বসেছে, তখন ওর ফুপি বলল, আবির, কালকে রেডি থাকিস, সারা আসবে। সত্যি? আমিও শুনে অনেক সারপ্রাইজ হয়েছি। কাল রাতে হঠাৎ কল দিয়ে বলল ও নাকি কাল দেশে আসছে। তাহলে তো খুব ভালো। কতদিন হলো ওকে দেখি না। ওদিকে নিশি পুরোটা দিন কোনো কাজে মনোযোগ দিতে পারলো না। ইউনিভার্সিটিতে গিয়ে আবিরকে অনেক খুঁজেছে, কিন্তু আবির আজ আসেনি। ইরা বেশ টেনশন হচ্ছে, কারণ ও ওর বোনকে ভালো করেই চেনে। রাতে নিশি বাসায় ফেরার সময় নিজেই আবিরকে খুঁজতে লাগলো, কিন্তু না, ছেলেটা তো নেই এখানে। নিশি ধুমধাম পা ফেলে সামনে যেতে লাগলো। হঠাৎই খেয়াল হলো তার পেছন পেছন কেউ আসছে। নিশি খেয়াল করে বুঝলো তার থেকে কয়েক পা দূরে আস্তে আস্তে হেঁটে আসছে আবির। নিশি থেমে যেতেই পিছনে থাকা মানুষটাও থেমে গেল। নিশি রেগে আবিরের দিকে তেড়ে গেল। আবির এখনো এক জায়গাতেই একইভাবে দাঁড়িয়ে আছে। নিশি ওর কাছে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসালো। আবির গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিশি রেগে চিৎকার করে বলল, দয়া দেখাচ্ছিস আমার উপর? আমাকে কি তোর এতটাই অসহায় মনে হয়? প্লিজ আমার কথাটা। চুপ, তোর মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। কেন করলি এমন? আমাকে ছোট করে কি লাভ হলো তোর? আমি আপনাকে ছোট করব কেন? আমি চাই আপনার পাশে দাঁড়াতে। কেন, তুই আমার কে হোস? আমার সাথে তোর কিসের সম্পর্ক? নিজের বাবার টাকা আছে বলে আমাকে অন্তত কিনার ট্রাই করিস না? তুই ভালো করে জানিস আমি কেমন। দেখুন, আপনি আমায় ভুল বুঝছেন।
আমি একদম ঠিকই বুঝেছি। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার ফ্যামিলির পাশে দাঁড়িয়ে যদি ভেবে থাকিস তুই আমাকে পেয়ে যাবি, তাহলে বোকার স্বর্গে বাস করছিস। আমি এতদিন যখন পুরো পরিবারটা চালাতে পেরেছি, তাহলে এখনো পারবো। তোর কোনো হেল্প আমার লাগবে না। বলেই নিশি নিজের ব্যাগ থেকে টাকাগুলো বের করে আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে তোর টাকা। আরেকদিন যদি আমি বা আমার ফ্যামিলির কাউকে টাকা দিয়ে কেনার ট্রাই করিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। অনেক সহ্য করেছি তোকে, এবার তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আবির টাকাগুলো দিকে একবার তাকালো, এরপর চোখ তুলে নিশির দিকে তাকালো। নিশি রাগে লাল হয়ে আছে। আবির 2 কদম পিছনে গিয়ে বলল, ইরা আমার ফ্রেন্ড। আমি ওকে হেল্প করেছি শুধুমাত্র আমার ফ্রেন্ড হিসেবে, আপনার কোনো পরিচয় না। আপনি আমাকে পছন্দ করেন না, এটা আমি জানি, কিন্তু এই টাকা আমি নিতে পারবো না। নিশি রেগে এগিয়ে গিয়ে আবারও আবিরের গালে জোরে থাপ্পড় বসালো। ফর্সা গালে পরপর 2টা থাপ্পড় পড়তে গালটা লাল হয়ে গেল। রাতের নিভু নিভু আলোয় আবির একবার তাকালো মেয়েটার দিকে, এরপর খানিকটা অভিমানী সুরে বলল, আপনি আমাকে মারেন আর যাই করেন, এই টাকা আমি নিব না। আর ইরা আমার ফ্রেন্ড, ওর সাথে কোনো খারাপ ব্যবহার করলে আমিও কিন্তু আপনাকে ছেড়ে দিব না। বলে আবির সেখান থেকে চলে গেল। নিশি কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থাকলো, এরপর রেগে বাসায় থেকে রওনা দিল। বাসায় পৌঁছে কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে পড়তে বসলো, কিন্তু কিছুতেই পড়ায় মন বসাতে পারছে না। এই প্রথম সে আবিরের গায়ে হাত তুলল। এভাবেই ছেলেটাকে মারা কি তার ঠিক হলো? নিশি একবার ভাবছে সে ঠিকই করেছে, আবার ভাবছে এমন না করলেও তো পারতো সে। নিশি আজ ইচ্ছা করছে আবিরের জন্য অপেক্ষা করতে। ছেলেটা তাকে রাতে কল দেয়, অথচ আজ সে অপেক্ষা করেছে কিন্তু ছেলেটা তাকে কল দিচ্ছে না। নিশি ফোনটা হাতে নিয়ে ভাবছে আবিরকে কল করবে, কিন্তু শেষে মনে হলো ও ঠিকই করেছে, এই ছেলেটা একটা শিক্ষা হওয়ার দরকার। তাই ফোনটা রেখে দিয়ে বাইরে এলো। রাতের খাবার খেয়ে গিয়ে শুয়ে পড়লো। ওদিকে রাত তখন প্রায় 2টা বাজতে চললো, কিন্তু আবির বাসায় আসছে না দেখে ওর বাবা মা ওকে অনবরত কল করে যাচ্ছে। ওর ফুপি চারিদিকে কল করছেন। হঠাৎই দরজায় টোকা পড়লো। ওর মা দৌড়ে দরজা খুলে দেখলেন আবির দাঁড়িয়ে আছে। আবিরের মা নীলা মির্জা এবার নিজের আবেগ ধরে রাখতে না পেরে ছেলের 2 গালে জোরে একসাথে কয়েকটা থাপ্পড় মারলেন। এরপর নিজেই কান্না করতে ওকে জড়িয়ে ধরে বললেন, তুই কি চাস আমরা মরে যাই? কেন এত জ্বালাচ্ছিস আমাদের? আবির ওর বাবা এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন। কোথায় ছিলে এতক্ষণ? এত ফোন করলাম, ধরলি না কেন? আবির কারোর কোনো প্রশ্নের জবাব না দিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। ভীষণ শরীর খারাপ লাগছে ওর। আবিরের ফুপি কয়েকবার খাবার নিয়ে গিয়ে দরজায় ডাকলেন, কিন্তু আবির দরজা খুলল না। তাই সবাই যে যার মতো শুয়ে পড়ল। রাতে গা কাঁপিয়ে জ্বর আসলো আবিরের। পুরো রাত ভীষণ কষ্টে কাটলো ওর। সকাল হতেই আবিরের ফুপি ডাকতে আসলেন ওকে। একটু পরেই আবিরকে নিয়ে ওনারা এয়ারপোর্টে যাওয়ার কথা, কিন্তু আবির কোনো মতে দরজা খুলেই ফুপির কাঁধে মাথা রাখলো। আয়েশা মির্জা আবিরের শরীর স্পর্শ করতেই বুঝলেন ওর শরীরে জ্বর, তাই তিনি আবিরের মাকে ডাকলেন। ভাবি, ভাইয়া কোথায় তোমরা? এদিকে আসো, আবিরের জ্বর এসেছে। আবিরের মা নীলা মির্জা রান্নাঘরে ছিলেন। ছেলের শরীর খারাপ শুনে দৌড়ে আসলেন রান্নাঘর থেকে। এরপর দুজন মিলে আবিরকে নিয়ে বিছানায় শোয়ালেন। আবিরের ফুপি ওকে চেক করে ঘরে থাকা জ্বরের ওষুধ খাইয়ে দিলেন। এরপর আবিরের মাকে বললেন, ভাবি, তুমি একটু পর ওকে খাবার খাইয়ে দিও। আমি যাই, সারা হয়তো এসে গেছে, ওকে নিয়ে আসি। আর আবির বাইরে যেতে চাইলে একদম যেতে দিবে না। তুমি একা যাবে আপা? তোমার ভাইয়াকেও সাথে নিয়ে যাও। না, অসুবিধা নেই, আমি একাই যাচ্ছি। ছেলেটা অসুস্থ, ওর পাশে তো একজনকে থাকতে হবে। আবিরের মা আর কিছু বললেন না। আয়েশা মির্জা মেয়েকে আনতেই এয়ারপোর্টে গেলেন। আবিরের মা খাবার নিয়ে এসে আবিরকে জোর করে খাবার খাওয়ালেন। আবির খাবার খেয়ে আবার শুয়ে রইল। দুপুরের দিকে আবির একা একা রুমে শুয়ে আছে। হঠাৎই কেউ এসে তার উপরে থেকে কাঁথাটা সরিয়ে দিয়ে বলল, কি রে, আমি কই ভাবলাম তুই আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবি, আর তুই এখানে শুয়ে আছিস। আবির সারাকে দেখে হালকা হেসে ওঠার চেষ্টা করলো, কিন্তু সারা ওকে থামিয়ে দিয়ে বলল, এই অসুস্থ শরীর নিয়ে ওঠার দরকার নেই, আমি তো আছি, এমনিতেই কথা হবে। আর তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, তুই এভাবে পড়ে থাকলে আমি কিছুই করতে পারবো না। আমি আবার তোমাকে কি করব? আরে ভাই, এইবার আমি অনেক প্ল্যান নিয়ে এসেছি, তোকে নিয়ে অনেক জায়গায় ট্যুর দিব। আগে সুস্থ হয়ে নে, এরপর প্ল্যান করব।
সেদিন রাতে বাসায় ফেরার সময় নিশি বারবার পেছন ফিরে তাকাচ্ছে, কিন্তু না, আজ সত্যি আবির কোথাও নেই। তবে কি গতকাল রাতে ওই ব্যবহারের জন্য রাগ করে আসেনি? নিশি কেমন অদ্ভুত অনুভূতি হলো ছেলেটার জন্য। সে কি একটু বেশি রিয়াক্ট করেছিল কাল রাতে? এসব ভাবতে ভাবতে নিশি বাসায় চলে আসলো। বাসায় এসে এরাকে সামনে পেতেই জিজ্ঞাসা করলো, কিরে আবির, আজ ভার্সিটি যাসনি? না, ও তো এই 2 দিন যায়নি। তুমি হঠাৎ ওর খোঁজ করছো কেন? না, এমনি। বলে নিশি নিজের রুমে চলে গেল। রাতে বিছানায় শুয়ে কয়েকবার আবিরকে কলও করলো। নিশি কিন্তু ছেলেটার ফোন বন্ধ। নিশির এবার কিছুটা অভিমান হলো। সে কি এমন বেশি করেছিল যে এভাবে উধাও হয়ে যেতে হবে? ওদিকে দিনের জ্বরটা কিছুটা কমলেও রাতে আবারও জ্বর আসলো আবিরের। ওর ফুপি ওষুধ পাল্টে দিয়ে বললেন, এই গরমের দিনে জ্বর আসলে একটু অসুবিধা হয়। একদম বাইরে যাবি না কয়েকদিন। ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, তাই শরীরটাও দুর্বল। আমার কথা কবে শুনবে এই ছেলে? কত করে বলেছি সময় মতো খাবারটা অন্তত খা, কিন্তু কে শুনে কার কথা? নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু এই ছেলেকে আমি বোঝাতে পারলাম না। তোমার ছেলে কি পাগলের চেয়েও খারাপ মামি? স্যারের কথা শুনে সবাই হেসে উঠল। আবির শুয়ে শুয়ে সারাকে বলল, আমার অসুস্থতা নিয়ে খুব মজা করা হচ্ছে তাই না? একবার সুস্থ হয়ে নেই, এরপর তোকে দেখে নিব। তোর যা অবস্থা দেখে মনে হচ্ছে না তুই সুস্থ হবি। এরপর কেটে গেছে আরো 3টা দিন। আবির আজ মোটামুটি সুস্থ। এই 3 দিনের জ্বর ওকে বিরক্ত করে তুলেছে। অনেকবার চেষ্টা করেছে বাসার বাইরে যাওয়ার, কিন্তু তার বাবা মা কিছুতেই যেতে দেয়নি। এই 3 দিন নিশির সাথে কোনো যোগাযোগ হয়নি আবিরের, এমনকি ফোনও না। আবির অনেক চেষ্টা করে কষ্টে সন্ধ্যার পর বাসা থেকে বের হয়েছে। এখন প্রায় রাত 10টা বাজতে চললো। নিশির অপেক্ষায় রাস্তার মোড়ে বসে আছে সে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কাঙ্ক্ষিত মানুষটির দেখা মিলল। নিশি ওকে দেখে এগিয়ে আসছে। আবির হালকা হাসার চেষ্টা করলো। নিশি আবিরের কাছে এসে ওকে দেখে কেমন চমকে গেল। চেহারার উজ্জ্বলতা যেন হারিয়ে ফেলেছে ছেলেটা। চোখ দুটো ছোট ছোট হয়ে গেছে। নিশি আবিরের দিকে তাকিয়ে আস্তে করে জিজ্ঞাসা করলো, কিরে, কই ছিলি এতদিন? আবির হাসলো। নিশি আবিরের মুখের দিকে অপলক তাকিয়ে আছে। আবির নিজের দিকে একবার তাকালো, এরপর আস্তে আস্তে বলল, বেঁচেই ছিলাম, তবে একটু অসুস্থতা পেয়ে বসেছিল। তবে বিশ্বাস করেন, আমি আপনাকে তবুও দেখতে আসতাম যদি বাসা থেকে অনুমতি পেতাম। একবার ফোন করতে তো পারতি। সত্যি বলতে আমি ইচ্ছে করেই ফোন করিনি। যদি ফোনে খোঁজ নিতাম তাহলে কি আর আপনার চোখে আমার প্রতি মায়া দেখতাম? বিশ্বাস করেন, আজ বড্ড শান্তিতে ঘুম হবে আমার। আপনি আমায় ভালোবাসেন না তা জানি, কিন্তু আমার প্রতি যে আপনার বিন্দু পরিমাণ মায়া জন্মেছে, এটাই আমার জন্য অনেক। নিশি অবাক হলো। কথা বলার শক্তি হারালো রীতিমতো। ছেলেটা তাকে দিন দিন দুর্বল করেছে। নিশিকে নিজের দিকে তাকাতে দেখে আবিরও ছলছল চোখে তাকালো ওর দিকে। নিশি এই চোখের ভাষা পড়তে পারছে। এই চোখ তার প্রতি অগাধ ভালোবাসা সে স্পষ্ট দেখতে পাচ্ছে। নিশি নিজের হাত বাড়িয়ে আবিরের গাল স্পর্শ করলো। অন্য হাত নিজের অজান্তেই আবিরের অগোছালো চুলে রাখলো। আবির এতটাও আশা করেনি। তার চোখ বেয়ে অজান্তেই 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তা দেখে নিশি বলল, কিরে, কাঁদছিস কেন? কই, কান্না করছি না তো। মনে হয় চোখে কিছু পড়েছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, মিস করেছেন আমাকে? একবারও আমার কথা মনে হয়েছে আপনার? নিশি চুপ হয়ে গেল। কি জবাব দিবে সে? সত্যি কি সে আবিরকে মিস করেনি? যদি না করে থাকে তাহলে ওকে দেখে এমন দৌড়ে আসার মানে কি? নিশি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মিস করেছি বলাটা ঠিক হবে না। তুই অনেকটাই আমার অভ্যাসে পরিণত হয়েছিস। হঠাৎ তোকে দেখতে না পেয়ে মনে হয়েছে কিছু একটা নেই, জাস্ট এতটুকুই। আপনি মিথ্যা বলছেন। আপনার চোখ বলছে আপনি মিথ্যা বলছেন। আপনার চোখে আমি স্পষ্ট আমার প্রতি মায়া দেখতে পাই। আপনি সেটা মুখে স্বীকার করুন আর নাই করুন। হুম, হয়তো মায়া আছে, তবে সেটা এলাকার ছোট ভাই হিসাবে। এর বাইরে তোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। হুম, এখন কি সারা রাত এইভাবে বসে থাকবি নাকি বাসায় যাবি? চলেন যাই। নিশি আর আবির একসাথে বাসার দিকে হাঁটতে লাগলো। নিশির মনে হচ্ছে সে খুশি হয়েছে আবিরকে দেখে, কিন্তু কেন? সে তো চায় না ছেলেটা এভাবে দাঁড়িয়ে থাকুক। তবুও কেন এমন হচ্ছে তার?
একটু সামনে যেতেই হঠাৎই খেয়াল করলো 2-3 জন ছেলে বাইকের উপরে বসে শীষ বাজাচ্ছে। আবির খেয়াল করলেও পাত্তা দিল না। ছেলেগুলো নিশির দিকে তাকাতেই আবিরের নিশির হাত শক্ত করে চেপে ধরলো। নিশি অবাক হয়ে হাত সরিয়ে নিতে গেলে পাশে তাকিয়ে যখন ওদেরকে দেখলো তখন আর বাধা দিল না। ওদের পার করে চলে যাচ্ছিল তখনই 2টা ছেলে এসে ওদের পথ আটকে দাঁড়ায়। আবির ওদেরকে চিনে, এরা এই এলাকারই। আবির কিছুটা রাগ দেখিয়ে বলল, নিহাদ ভাই, পথ ছাড়েন। এভাবে পথ আটকে দাঁড়ালেন কেন? নিহাত নামের ছেলেটা এগিয়ে এসে আবিরের কাঁধে হাত রেখে বলল, তুই পাখি নিয়ে উড়বি আর আমরা বসে বসে ললিপপ চুষবো? আমাদেরকেও একটু সুযোগ দে। বাজে কথা বলবেন না, পথ ছাড়েন। না ছাড়লে কি করবি? বলেই নিহাত নিশির দিকে হাত বাড়ালো। আবির সঙ্গে সঙ্গে নিহাদের হাত চেপে ধরলো। নিহাদের পাশে দাঁড়িয়ে থাকা ওর 2 বন্ধু তখন আবিরকে চেপে ধরলো। নিহাত আবিরের কলার চেপে ধরে বলল, আমার হাত ধরার সাহস কি করে হলো তোর? দেখি আজ ওকে আমার হাত থেকে কে বাঁচায়। ভালোই ভালোই বলছি, ওনার গায়ে হাত দিবেন না, না হলে পরে আফসোস করতে হবে। আবির কথাটা শেষ করতে পারেনি তার আগেই নিহাত সজোরে ঘুষি মারলো আবিরের মুখে। আবির নিজের সব শক্তি দিয়ে ওর হাত ছাড়ানোর চেষ্টা করলো। তাদের ধস্তাধস্তির মাঝেই নিশি দৌড়ে সেখান থেকে কিছুটা সামনে এলো। চায়ের দোকানে 4-5 জন বসে আছে। নিশি তাদেরকে ডেকে নিয়ে দৌড়ে যেতে লাগলো। ওদিকে নিহাত আর তার বন্ধুরা নিশিকে না পেয়ে আবিরকে মারতে লাগলো। আবির মাটিতে পড়ে আছে আর নিহাত আর ওর বন্ধুরা ওকে একের পর এক লাথি মারছে। হঠাৎই এদিকে লোকজন ধাওয়া করে আসছে দেখে ওরা দ্রুত বাইকে উঠে পালিয়ে গেল। নিশি গিয়ে আবিরকে ধরলো। আবির নিশির দিকে তাকিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, দেখি কি অবস্থা করেছে, ওটা আমার সাথে চল। নিশি আর 2জন ছেলে মিলে আবিরকে ধরে ওঠালো। এরপর নিশির কাঁধে ভর দিয়ে আবির যেতে লাগলো। নিশি আবিরকে বাসায় নিয়ে গেল। দরজায় নক দিতেই সারা দরজা খুলে দিল। আবিরকে নিশির কাঁধে পড়ে থাকতে দেখে জোরে জোরে ডাকতে লাগলো, আম্মু মামি কোথায় তোমরা? এদিকে আসো, দেখো আবিরের কি হয়েছে। আবিরের মা আর ফুপি দৌড়ে এসে আবিরের এই অবস্থা দেখে ওকে ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। আবিরের ফুপি নিশিকে দেখে বলল, আরে নিশি তুমি ওকে কই পেলে? আর ওর এই অবস্থা হলো কি করে? আসলে ম্যাম, নিশি কিছু বলতে না দিয়ে আবির নিজেই বলল, ওই বন্ধুদের সাথে এমনি তর্ক করতে গিয়ে ঝগড়া লেগে গিয়েছিল, তেমন কিছু না। কি? কার সাথে মারামারি করে এসেছে? আমি কতবার না করেছি না এসব রাস্তার ছেলেদের সাথে মিশবি না, এবার হলো তো। উফ আম্মু, তেমন কিছুই হয়নি। এমনি ছোটখাটো একটা জিনিসকে এত বড় করে দেখার কি আছে? এটা ছোট্টখাট্ট বিষয়? নাক মুখ ফেটে রক্ত বের হচ্ছে, এটা ছোট্ট বিষয়? আজ তোর বাবা আসুক, আজ এর একটা বিহিত করতেই হবে। ফুপি, তুমি আম্মুকে একটু বোঝাবে? আমি নিজেই রাস্তায় পড়ে গিয়ে নাকে ব্যথা পেয়েছি। শুধু শুধু ঘরে ঝামেলা লাগাতে নিষেধ করো। হ্যাঁ, আমি তো সব ঝামেলা লাগাই। ঠিক আছে, তোর যা ইচ্ছা কর, আমি আর তোর ব্যাপারে কথা বলবো না। বলে আবিরের মা রাগ করে সেখান থেকে চলে গেলেন। আবিরের ফুপিয়ে সেই মুখ পরিষ্কার করে দিয়ে ওষুধ লাগিয়ে দিলেন। এরপর সোফায় বসে আবিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মায়ের সাথে এভাবে কথা বলতে নেই বাবা, ও তোমার মা, তোমাকে নিয়ে চিন্তা করে বলেই এত কথা শোনায়। চোখের সামনে নিজের ছেলেকে রক্তাক্ত দেখলে কোনো মাই ঠিক থাকতে পারে না। আবির কিছু না বলে মাথা নিচু করে বসে রইল। ওদিকে নিশি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখছিল। সে এবার আবিরের ফুপির দিকে তাকিয়ে বলল, ম্যাম আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে চলে যাই। ওহ আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আর তোমাকে অনেক ধন্যবাদ ওকে বাড়িতে নিয়ে আসার জন্য। নিশি হালকা হাসার চেষ্টা করে বাড়ির পথে রওনা হলো। পুরোটা রাস্তা সে আবিরকে নিয়ে ভাবলো। সেটা দিন দিন তার প্রতি আসক্ত হচ্ছে, এটা নিশি ভালো করেই বুঝতে পারছে। অথচ তার কি করার আছে? সে তো বুঝিয়েছে, অপমান করেছে, কতভাবে চেষ্টা করেছে, কিন্তু এই ছেলে এইসবের তোয়াক্কাই করে না। নিশি বাসায় পৌঁছাতেই ওর মা বলল, কি রে মা, এত দেরি হলো যে? আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আর বলো না মা, রাস্তায় একটু ঝামেলা হয়েছিল, ওইটা শেষ করে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। কেন, কি হয়েছে? আর বলো না, রাস্তার কয়েকটা বখাটে ছেলে আমাকে ডিস্টার্ব করতে এসেছিল, তখন আবির ওদের সাথে ঝামেলা লাগিয়ে ফেলেছে। ওরা আমাকে ধরতে না পেরে আবিরকে মেরে পালিয়েছে। কি সত্যি আপু? আবিরের এখন কি অবস্থা? বাসায় দিয়ে এসেছি,
কয়েকটা জায়গায় কেটে গেছে। বলে নিশি নিজের রুমে চলে গেল। পরদিন সকাল সকাল আবির ভার্সিটিতে এসে হাজির। বাসায় এই নিয়ে ঝগড়া করে এসেছে, কেউ তাকে বাইরে আসতে দিবে না, কিন্তু তার এইসবে কিছু যায় আসে না। তার এখন একটাই টার্গেট, রিভেঞ্জ নিতে হবে। আবির আগে থেকেই ওর বন্ধুদের বলে রেখেছে। ওরা সবাই আসতেই আবির গত রাতের সব ঘটনা খুলে বলল ওদের। সব শুনে রাফি বলল, ওদের এত সাহস আমার বন্ধুর গায়ে হাত তোলে। চল সবাই আজ ওদের জন্মের শিক্ষা দিয়ে দিব, আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। তাহলে দাঁড়িয়ে দেখছিস কি, চল সবাই। আবির, নীরব, রাফি আর ওদের 4-5 বন্ধু মিলে বাজারের দিকে আসতে লাগলো। এখানেই নিহাত বসে আড্ডা দেয়। বাজারে আসতেই নিহাত আর ওই ছেলে দুটোকে পেয়েও গেল। ওরা আবির আর ওর বন্ধুদের দেখে পালাতে যাবে তার আগেই দৌড়ে গিয়ে ওরা চারদিক থেকে ঘিরে ফেললো। এরপর হাতে থাকা লাঠি দিয়ে যে যেভাবে পারলো ওদেরকে পিটিয়েছে। নিহাত আর ওর বন্ধুরা আদমরা হয়ে গেছে। এরপর ওদের 3জনকে সবাই মিলে ধরে থানায় নিয়ে গেল। এরপর পুলিশের হাতে তুলে দিয়ে সবাই বেরিয়ে এলো। নীরব বাইরে এসে বলল, দোস্ত, তোর আর তোর বউয়ের জন্য আমরা এতগুলো মানুষ কষ্ট করলাম, এবার আমাদের ট্রিট দে। সেটা আবার বলতে হয় নাকি? চল, আজ তোরা যা খাবি সব খাওয়াবো। সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে সারাদিন ঘোরাঘুরি করে বিকালে বাসায় ফিরল। ওদিকে নিশির আজ ডিউটি নেই, তাই বিকালে বাসায় আসছিল। পথে ওর বান্ধবী খুশির সাথে দেখা হলো। সকালে গত রাতের বিষয় নিয়ে খুশির সাথে গল্প করেছে নিশি। খুশি ওকে দেখে দৌড়ে এসে বলল, নিশা, কিছু জানিস? আবির আর ওর বন্ধুরা মিলে নিহাত আর ওর বন্ধুদের পিটিয়ে পুলিশের কাছে দিয়ে এসেছে। নিশি অবাক হয়ে বলল, কি বলিস? কখন, কোথায়? এই তো দুপুরে আমার আব্বু বাজারে ছিল। বাজারে ওরা কয়েকজন মিলে নিহাত আর ওর বন্ধুদের মেরে পুলিশের কাছে দিয়ে এসেছে। ওরা এখন কোথায় আছে জানিস? সেটা তো জানি না, তবে বলতে হবে ভাই, আবির কিন্তু তোকে একদম মন থেকে ভালোবাসে। ইস, আমাকেও যদি কেউ এভাবে ভালোবাসতো, আমি তো ওর গলায় ঝুলে পড়তাম। ধুর, ফাজলামি করিস না তো, যা এখন এখান থেকে। সত্যি বলছি দোস্ত, আবিরের মতো ছেলে কিন্তু তুই আর পাবি না। ওকে এভাবে অবহেলা করিস না। নিশি কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। সেদিন রাতে আবিরের সাথে ওর যখন দেখা হলো, তখন নিশি কিছুটা সন্দেহ সুরে আবিরকে জিজ্ঞাসা করলো, শুনলাম তোরা সবাই মিলে নাকি নাহিদ আর ওর বন্ধুদের মেরেছিস। হ্যাঁ, মেরেছি। ওকে একটা শিক্ষা দেওয়া দরকার ছিল। তুই জানিস না ওরা রাস্তার ছেলে? ওদের সাথে ঝামেলা করতে গেলি কেন? পরে যদি আবার ঝামেলা করে? ওরা ছেলে আর আমি কি মেয়ে? ওদের কত বড় সাহস আপনার দিকে হাত বাড়িয়েছিল। আপনার দিকে যে হাত বাড়াবে তার এই অবস্থা আমি করব। নিশি মুখ চেপে হাসলো। এরপর আবিরকে খোঁচা দিয়ে বলল, হয়েছে, বেশি গুন্ডামি দেখাতে গিয়ে যেখানে সেখানে ঝামেলা বাঁধিয়ে দিস না। পরে যখন কোথায় হাত পা ভেঙে বসে থাকবি। আপনার জন্য যদি হাত পা ভেঙে পঙ্গু হয়ে যাই তাহলে বিশ্বাস করেন আমার কিচ্ছু যায় আসে না। এটাকে ভালোবাসা বলে না আবির। যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না, সে কিভাবে অন্যকে ভালোবাসবে? এটা তোর জেদ, আর এত জেদ ভালো না। আপনি জানেন নিশি, মানুষ তখনই সবচেয়ে বেশি জেদ করে যখন সে ভয় পায়। আমিও ভয় পাই, ভীষণ ভয় পাই। যেদিন আপনাকে ছাড়া বাঁচার কথা ভাবি সেদিন মনে হয় বুকের ভেতরটা কেউ শূন্য করে দিয়েছে। আপনি বলছেন নিজেকে ভালোবাসতে শিখতে, আমি চেষ্টা করব। কিন্তু একটা মানুষকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলার পর নিজেকে আগের মতো ভালোবাসা এত সহজ নয়। আমি আপনার করুণা চাই না, জোর করে আপনার হাতও ধরতে চাই না। শুধু চাই কোনো একদিন যদি আমার কথা মনে পড়ে তখন অন্তত এইটুকু বলবেন, ছেলেটা সত্যি আমাকে খুব ভালোবাসতো। সেদিন হয়তো আমি আপনার পাশে থাকবো না, কিন্তু আমার ভালোবাসাটা ঠিকই আপনার স্মৃতিতে বেঁচে থাকবে। বড়দের মতো কথা বলছিস আবির। তুই আমার পরিস্থিতি বুঝতে চাচ্ছিস না। তোর সাথে আমার কিছু সম্ভব না। আমি তো চাই না জোর করে আপনি আমাকে ভালোবাসুন। ভালোবাসায় জোর জিনিসটাই মানায় না। আমার ভালোবাসা আমার কাছে, আমার সব অনুভূতি আমি আমাতেই সীমাবদ্ধ রাখি। আপনি শুধু আমাকে আপনার পাশে হাঁটার অনুমতিটা দিয়েন। আমি আপনার কাছে থাকতে চাই। তাতে লাভ কি হবে? বরং এই প্রশ্রয় তোকে আরো বেপরোয়া করে তুলবে। আমি চাই না তুই আমাকে নিয়ে আর বেশি কিছু ভাবিস। যতটুকু হয়েছে তাতেই সীমাবদ্ধ থাক। আমি কখনোই তোর হব না আবির।
সব গল্পের উপসংহার কি আর মধুর হয় নিশি? আপনি তো আমার চেয়ে বেশি জ্ঞানী। আপনার কি মনে হয় কিছু গল্প তো আমার মতো মানুষের জন্যেও লেখা হয়, তাই না? আমি তেমনই একটা গল্পের অংশ হতে চাই। আমি চাই একটা সিনেমার পার্শ্ব চরিত্র হতে, যেখানে দিন শেষে আমি ঠকে যাব, তবে আমার সেই ঠকে যাওয়াটা হবে ভীষণ রকম আনন্দের। নিশি বাকরুদ্ধ হলো। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে মেয়েটা। এই ছেলের প্রতি সে আস্তে আস্তে দুর্বল হচ্ছে। নিশি স্বীকার করুক আর নাই করুক, মন তো আর ওর গোলাম নয় যে ওর সব কথাই শুনতে হবে। যদি তাই হতো তাহলে নিশি কবেই আবিরের কথা ওর পরিবারের কাছে জানিয়ে দিত, কবে এই ছেলেটার নামে বিচার বসাতো। কিন্তু নিশি তা তো করেনি। তার তার দেহ, তার বাস্তবতা তাকে বলে আবিরের সাথে ওর জানা, কিন্তু মন বলে ছেলেটা ওর পাশে যখন হাঁটতে শিখেছে তাহলে হাঁটুক না, আর একটু ক্ষতি তো করছে না। নিশি আবিরের কাছে এলো, দু হাতে ওর গাল জড়িয়ে ধরলো, এরপর ধীরে ধীরে বলল, আবির, তোর একটা সমস্যা জানিস? তুই ভালোবাসার চেয়ে মানুষটাকে বেশি আঁকড়ে ধরতে চাস। আমি তোকে কষ্ট দিতে চাই না, কিন্তু তাই বলে মিথ্যা আশা দিয়েও বাঁচিয়ে রাখতে পারবো না। তুই বারবার বলছিস আমাকে হারানোর ভয় পাস, অথচ আমি তো কোনোদিন তোর ছিলামই না। যে সম্পর্কে শুরুই হয়নি সেটা হারানোর ভয় কিসের? সব অনুভূতির শেষটা এক হওয়ার জন্য হয় না আবির। কিছু অনুভূতি শুধু মানুষকে বদলে দেওয়ার জন্য আসে। হয়তো একদিন তুই বুঝবি আমাকে না পাওয়াও তোর জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল। সেদিন হয়তো আমার উপর আর কোনো অভিমান থাকবে না। সেদিন তুই শুধু নিজের জন্য বাঁচতে শিখে যাবি। আবির কেঁদে দিল। ছেলেটার জেদ নিশি জানে, কেমন বেপরোয়া এই ছেলে, তা সে প্রায় শুনে ওর ম্যামের কাছ থেকে। নিশি অনেকবার নিজেও দেখেছে ওর জেদ, কিন্তু তার সামনে আসলে ছেলেটা ভীষণ আবেগী। নিশি আবিরের চোখের জল মুছে দিল। আবির ওর থেকে কিছুটা সরে এসে বলল, আপনি আমার জীবনের প্রথম আর শেষ নারী। আমার এই জেদটা দুনিয়ার অন্য কোনো মানুষকে নিয়ে নয়, শুধু আপনাকে নিয়ে। কারণ হাজার মানুষের ভিড়ে আমার চোখ শুধু আপনাকে খোঁজে, আমার নিঃশ্বাস আপনাকে চাই। নিশি, আপনি আমার চোখের আড়াল হতে পারবেন, কিন্তু আমার মনের আড়াল হওয়া এত সহজ না। আপনি বুঝবেন, একদিন ঠিকই বুঝবেন। আমি যে ব্যথা নিয়ে প্রতিটা দিন আপনার জন্য এখানে দাঁড়াই, আপনিও সেই একই ব্যথা অনুভব করবেন। বলেই আবির চলে গেল। নিশি তার অবুঝ প্রেমিকের দিকে তাকিয়ে রইল। যতক্ষণ তাকে দেখা যায় এই জেদটা ভয়ে হয় নিশির। এক এরপর কেটে গেছে 5টা মাস। নিশি ইন্টার্নশিপ শেষ করে এখন নিয়মিত ডিউটি দিচ্ছে। নামের আগে ডক্টর শব্দটা যোগ হয়েছে। আবির আবিরের সাথে ওর প্রতিদিনই দেখা হয়। ছেলেটা আগের মতোই আছে। এই তো কদিন আগে নিশি বার্থডে গেল, ওকে খুশি করার জন্য সে কি তীব্র প্রচেষ্টা ছেলেটার। নিশির বান্ধবীরা তো এই ছেলের কর্মকাণ্ড দেখে প্রায় হিংসা করে। এমন পাগল প্রেমিক কজনের ভাগ্যে জোটে। অথচ নিশি বিন্দু মাত্র প্রশ্রয় দেয় না ছেলেটাকে। সকাল সকাল নিশি তৈরি হচ্ছিল হসপিটালে যাওয়ার জন্য, তখন তার মা এসে বলল, আজকে যাওয়ার দরকার নেই, তোমার বড় চাচা আসবে জরুরি একটা কাজে, সাথে লোকজন আসবে। হঠাৎ চাচা আমাদের বাসায়? কোনো বিশেষ দরকার? হ্যাঁ, কাজের জন্যই আসছেন। ভালো জামা কাপড় পরে তৈরি হও। কেন? এত প্রশ্ন করিস কেন? যেটা বলেছি সেটা কর। নিশি মায়ের কথার উপর আর কোনো কথা বলল না। এরাও বেশ সুন্দর জামা কাপড় পরে তৈরি। নিশি সাদা রঙের একটা কামিজ পরে গলায় ওড়না পেঁচিয়ে মায়ের সাথে রান্নার সহযোগিতা করতে লাগলো। ওর মায়ের প্রস্তুতি দেখে মনে হচ্ছে জামাই আদর করতে বসবেন। একটু পরে নিশির বড় চাচা হাজির হলেন, তবে উনি একা নন, সাথে 2জন লোকও আছেন আর 2-3জন মহিলা। নিশি অবাক হয়ে মাকে জিজ্ঞাসা করলেন, আম্মু, ওনারা কারা? অপেক্ষা করে সব জানতে পারবে। নিশির মা সবাইকে ডেকে বসালেন। এরপর তাদের নাস্তা দেওয়া হলো। এরা সবাইকে নাস্তা দিয়ে এগিয়ে দিচ্ছে। নিশির মা ইরাকে ইশারা করলেন নিশিকে আনার জন্য। নিশি ইরার সাথে বাইরে এলো, সবাইকে সালামও দিল। নিশির বড় চাচাও ওকে নিজের পাশে বসালেন। হঠাৎই সামনে থাকা একজন মহিলা বলল, মাশাল্লাহ ভাই সাহেব, মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের ছেলে তো ছবি দেখেই পছন্দ করে ফেলেছে। ছবির চেয়েও আপনাদের মেয়ে বাস্তবে অনেক সুন্দর। নিশি ভদ্রমহিলার কথা শুনে আকাশ থেকে পড়ল। বিস্ফোরক দৃষ্টি নিয়ে মায়ের দিকে তাকালো। ওর মা কিছু না বলে সবার সাথে হেসে হেসে কথা বলতে লাগলেন। ওনারা সবাই দুপুরে খেয়ে চলে গেলেন। নিশি কয়েকবার দেখলো সামনে মাথা নিচু করে বসে থাকা ছেলেটাকে।
ছেলেটাও আর চোখে কয়েকবার নিশির দিকে তাকালো। ওনারা বিদায় নিতেই নিশি ওর মায়ের কাছে গিয়ে বলল, আম্মু এসব কি? তুমি আমাকে না জানিয়ে কেন ছেলেপক্ষকে আসতে বললে? তাহলে কি করব? তোকে বললে কি কখনো রাজি হতি? আর ছেলের বাবার কত বড় বিজনেস, তোর ধারণা আছে? ওনার মতো মানুষ যে আমাদের পরিবারের মেয়েকে পছন্দ করেছেন, এটাই তো আমাদের সৌভাগ্য। আম্মু সব কিছুর জন্য একটা প্রস্তুতির দরকার। আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। মাত্র এমবিবিএস শেষ করে জয়েন করেছি। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। সেটা বিয়ের পরও করতে পারবে। ওনারা যথেষ্ট ভালো মানুষ। বিয়ের পর তোমাকে বোতলবন্দি করবে না। আর তোমাকে ভুলে গেলে চলবে না, তোমার বাবা নেই। তোমার বোনের বিয়ের বয়স হয়েছে, ওরও তো বিয়ে দিতে হবে। তোমার জন্য আরেকজনের জীবন শেষ করে দেবে? আম্মু আমার কথা শোনো। উফ নিশি, তুই এত কথা বলিস কেন? তোর মা যেটা বলেছে একদম ঠিকই বলেছে। এমন পরিবার তুই পাবি না। ওনারা যেমন বড়লোক তেমন ভালো মানুষও। আর তোর বাবা আমাকে দায়িত্ব দিয়ে গেছে যাতে তোদের দেখে রাখি। চাচ্চু, আমার কোনো কিছু নিয়েই আপত্তি নেই, তবে এখন আমি বিয়ের জন্য প্রস্তুত না। আমার আরো সময় লাগবে। আর কত সময় নেবে? বয়স কি কম হয়েছে তোমার? এইবার বিয়েতে কোনো ঝামেলা করলে এর ফল ভালো হবে না বলে দিলাম। তাই বলে এইভাবে আমাকে না জানিয়ে তোমরা আমার বিয়ে ঠিক করে দেবে? আরে বাবা, বললেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। ওনারা চাচ্ছেন একটা ভালো মেয়ে যাতে ওনাদের ঘরের বউ হয়। অন্য কিছু দাবি ওনাদের নেই। বিয়ের ডেট আমরা আরো 10-15 দিন পর ঠিক করব। এর ভিতর তোরা পরিচিত হয়ে যাবি। চাচ্চু, এখানে পরিচিত হওয়ার বিষয় না। আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত না। নিশির মা এগিয়ে এসে নিশির হাত ধরলেন। এরপর নিশির মাথায় নিজের হাত রেখে বললেন, অনেক করেছিস আমাদের জন্য। আর না, এবার তোর নিজের জীবন নিয়ে ভাবি। আমাকে কথা দিয়ে বিয়েটা তুই করবি? নিজের মায়ের কথা রাখবি না নিশি? নিশি অসহায় চোখে মায়ের দিকে তাকালো। পাশে দাঁড়িয়ে ইরাও মন খারাপ করে তাকিয়ে আছে। সে চায় না এই বিয়েটা হোক, কারণ সে তো জানে আবির ঠিক কতটা ভালোবাসে নিশিকে। নিশি মা আর চাচার জোড়াজুড়িতে বলল, ঠিক আছে, তাহলে তোমরা যেটা চাও সেটাই হবে। এবার খুশি তো আম্মু? নিশির মা হালকা হাসলেন। নিশি রাতে শুয়ে একবারও দুই চোখের পাতা এক করতে পারলো না। তার বিয়েটা নিয়ে যতটা না চিন্তিত হচ্ছে, তার চেয়ে বেশি চিন্তা হচ্ছে আবিরকে নিয়ে। আজ কেন জানি ছেলেটার মুখটা বারবার নিশির চোখের সামনে ভেসে উঠেছে। নিশি আবারও ভাবতে পারছে না। মাথা ধরে আসছে ওর। পরদিন সকালে নিশি বেরিয়ে যাবে, তখন ওর মা এগিয়ে এসে একটা চিরকুট দিয়ে বলল, এই নে, এটা নিলয়ের নাম্বার। ও তোর সাথে দেখা করতে চাইলে একটু যাস। এই নিলয়টা আবার কে? আরে বাবা, ওই যে যার সাথে তোর বিয়ে ঠিক করেছি, ওই ছেলেটা। ওর সাথে কথা বলে পরিচিত হয়ে নিবি। সারা জীবন একসাথে কাটাতে হবে তোদের। নিশি মায়ের দিকে করুণ চোখে তাকালো একবার। ওর মা হাসি মুখে দাঁড়িয়ে আছেন। নিশি তাই আর কোনো কথা না বলে চলে এলো। সেদিন বিকালেই বাসায় ফিরল নিশি। ভালো লাগছে না ওর। কি করে দাঁড়াবে সে আবিরের সামনে? বিয়ের কথা শুনলে ছেলেটা কি রিয়াক্ট করবে? নিশির জন্য অপেক্ষা করতে করতে আবির রাত 11টার দিকে নিশির ফোনে কয়েকবার কল করলো, কিন্তু ওর ফোন দেখেও ধরল না। আবির ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে গেল। এরপর কেটে গেছে আরও 3টা দিন। নিশির বিয়ে ঠিক হয়েছে 10 দিন পর। নিলয় আজ নিশিকে ডেকেছে একসাথে লাঞ্চ করার জন্য। নিশি না চাইলেও যেতে হবে। ওদিকে এই 3 দিনে একবারের জন্য আবিরের ছায়া দেখে না নিশি। ইচ্ছে করে সে আবিরকে এড়িয়ে চলেছে। এরাও ভার্সিটি যাচ্ছে না। ওদিকে আবির হঠাৎই নিশির এমন উদাও হওয়াটা মেনে নিতে পারছে না। সে একদমই ভেঙে পড়েছে। দুপুরে সারা আবিরকে ডাকতে গিয়ে দেখে আবির বিছানার এক কোণে মন খারাপ করে বসে আছে। সারা আবিরের পাশে এসে বসে বলল, কিরে, 2 দিন ধরে দেখছি কারোর সাথে কথা বলিস না, মন মরা হয়ে বসে আর থাকিস। কি হয়েছে তোর? কই কিছু হয়নি তো। আবির, আমার সাথে অন্তত মিথ্যা বলিস না। কি হয়েছে বল। নিশি আপুর সাথে কোনো ঝামেলা হয়েছে? দেখা হলে তো ঝামেলা হবে। মানুষটা হঠাৎ করেই উধাও হয়ে গেল। সারা আবিরের এই অবাধ্য প্রেমের কথা জানে, আর জানে বলেই বিষয়টা তাকে এতটা ব্যথিত করে। সারা আবিরকে সেই কবে থেকেই পছন্দ করে, কিন্তু যেদিন আবির ওকে বন্ধু হিসেবে নিজের মনের কথা বলেছিল, সেদিন সারার মন থেকে সব অনুভূতি চাপা পড়ে গেছিল। সে চায় আবির ভালো থাকুক। সারা আবিরের হাত ধরে বলল, আবির, উনি হয়তো কোনো ঝামেলায় পড়েছেন। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। সমস্যা থাকতেই পারে, তাই বলে আমার ফোনটা ধরবে না? একটাবার বলতে পারলো না আমাকে? আমি বলেছি না সব ঠিক হয়ে যাবে। এখন চল প্লিজ, বাইরে যাব। অনেক দিন হলো আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাস না। প্লিজ চল না। আমার মন ভালো নেই, আজ না অন্য দিন যাব।
দেখ তুই আমার সাথে না গেলে কিন্তু আমি অভিশাপ দিব, আর তুই তো জানিস আমার অভিশাপ কাজে লাগবেই। বলে সারা আবিরকে টানতে লাগলো। আবির হালকা হেসে রেডি হলো। এরপর সারাকে নিয়ে বেরিয়ে এলো বাসা থেকে। দুজন মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে ঢুকলো লাঞ্চ করার জন্য। আবির আর সারা পাশাপাশি বসে আছে। হঠাৎই তার চোখ গেল একটা টেবিলের দিকে। নিশি আর আরেকটা ছেলে বসে হেসে হেসে গল্প করছে। সেটাকে সে আগে কখনো দেখেনি। আবির সব দেখেও চুপ করে থাকলো, কিন্তু যখন দেখলো ছেলেটা একটা রিং বের করেছে, সেটা নিশি হাতে পরিয়ে দেওয়ার ট্রাই করছে, তখন আবির উঠে সোজা ওদের সামনে চলে গেল। আবিরকে দেখে নিশি কিছুটা চমকে গেল। আবির নিশির দিকে তাকিয়ে বলল, এই তাহলে আমাকে ইগনোর করার কারণ? আমি আসলেই বোকা। আমি ভাবছিলাম আপনি হয়তো কোনো ঝামেলায় পড়েছেন। নিশি আবিরের দিকে তাকিয়ে আছে। তখন নিলয় নিশিকে বলল, নিশি, এই ছেলেকে আর এভাবে কথা বলছে কেন? আমি কে তাই না? তার আগে তুই বল, তুই কে? আর এভাবে অপরিচিত একটা মেয়ের হাত ধরতে লজ্জা করে না? অপরিচিত মানে? ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। কথাটি শুনে আবির আকাশ থেকে পড়ল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। নিশির বিয়ে মানে? আবির নিশির দিকে তাকাতেই দেখলো নিশি মাথা নিচু করে বসে আছে। আবির নিজেকে সামলাতে না পেরে নিশির হাত ধরে বলল, নিশি, আপনি বলুন, এটা কি সত্যি? কি হলো, কথা বলছেন না কেন? এই ছেলে, আদব কায়দা কিছু শেখনি? এভাবে কথা বলছো কেন? আর আমি বলেছি না ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? আবির নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিলয়ের কলার চেপে ধরে বলল, চুপ, আমি তোর সাথে কথা বলছি না, তাই চুপচাপ বসে থাক। আবিরের এমন কথার জবাবে নিলয় ছেড়ে দেওয়ার পাত্র নয়। সেও আবিরের কলার চেপে ধরল। আবির নিজের রাগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তাই নিলয়ে নাক বরাবর একটা ঘুষি মেরে বসলো। নিলয় উঠে আবিরের সাথে ধস্তাধস্তি শুরু করলো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? নিশি, এসব কি? কে এই ছেলে? আর ওর সাথে তোমার কিসের সম্পর্ক? নিশি দুজনকেই থামানোর চেষ্টা করলো। সারা আবিরের হাত ধরে টানছে, কিন্তু আবির নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সারাকে ধাক্কা দিল। সারা সরে যেতেই আবির আবারও নিলয়কে মারতে হাত তুলল। এবার নিশি আবিরের গালে একটা থাপ্পড় দিয়ে দিল। আবির নিশির দিকে তাকিয়ে বলল, আপনি এই ছেলের জন্য আমাকে থাপ্পড় মারলেন? হ্যাঁ মারলাম। তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস সাবির। তুই কোন অধিকারে আমার হবু স্বামীর গায়ে হাত তুললি? আপনি সত্যি এই ছেলেকে বিয়ে করবেন নিশি? আমি বিয়ে করি না হয় মাথায় করে নিয়ে নাচছি, তাতে তোর কি? তোর সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? নিশির কথা শুনে আবির অসহায় চোখে নিশির দিকে তাকালো। নিশি কথা বলতে কষ্ট হচ্ছে, তবু সে আবিরের দিকে তাকিয়ে রাগী চোখে বলল, খবরদার, তোকে যেন আমার চোখের সামনে আর না দেখি। আজকের পর থেকে আর কখনো আমার সামনে আসবি না। আবিরের চোখ ছলছল করে উঠল। নিশির কাছ থেকে এমন ব্যবহার সে আশা করেনি। নিশি আবিরকে কষ্ট দিতে চায় না, তবুও এখন তার কাছে কিচ্ছু করার নেই। আবির নিশির দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, আপনি যদি এই ছেলেকে বিয়ে করে সুখী হন তাহলে আমার কোনো আপত্তি নেই। আপনি ভালো থাকেন। নিলয় আবিরের কথা শুনে শয়তানি হাসি দিল। আবির নিলয়ের সামনে হাত জোর করে বলল, সরি ভাই, আপনার সাথে খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনার কাছে একটা অনুরোধ, ওনাকে কখনো কষ্ট দিবেন না। বলে আবির কান্না করতে করতে সেখান থেকে চলে এলো। সারা ওর পেছন পেছন আসতে লাগলো। ওদিকে নিশি আবিরকে চলে যেতে দেখে নিলয়কে বলল, সরি, আমার এখন যেতে হবে। খাবারটা খাও। আমার ভালো লাগছে না, অন্য একদিন খাবো, এখন যাই। নিলয় সেখানেই বসে রইল। ওদিকে আবির বাসায় এসেই দরজা বন্ধ করে বসে রইল। সারা বাইরে থেকে ডাকছে, কিন্তু আবির দরজা খুলছে না। ওর রুম থেকে ভাঙচুরের আওয়াজ আসছে। সারা কিছুক্ষণ ওকে দেখে এরপর নিজেও চলে গেল। এখন ওকে একটু একা থাকতে দেওয়া দরকার। নিশি বাসায় এসে দরজা বন্ধ করে বসে রয়েছে। চোখ বেয়ে অজান্তে জল গড়িয়ে পড়ছে ওর। এই মুহূর্তে মনে হচ্ছে সে আবিরকে ভালোবাসে, ভীষণভাবে ভালোবাসে। কিন্তু ছেলেটাকে সে কিভাবে বোঝাবে তাদের এই ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না? নিশি চাইলেও পারছে না এই অবাধ্য ছেলেটাকে আপন করে নিতে। দুপুর গড়িয়ে রাত হলো। রাতে সবাই খাবার খেতে বসেছে, কিন্তু আবির আসছে না। ওর মা কয়েকবার ডেকে আনলে কিন্তু কোনো সারা শব্দ নেই। এখন সারা বলল আবির দুপুর থেকেই এমন দরজা বন্ধ করে বসে আছে। তখন রায়হান সাহেব বসে থাকতে পারলেন না, দরজায় জোরে জোরে ধাক্কাতে লাগলেন, কিন্তু আবির তাতেও দরজা খুলছে না। এবার আবিরের ফুপি ভয় পেয়ে গেল। তিনি তাড়াহুড়ো করে ভাইকে বললেন দরজা ভাঙতে।
রায়ান সাহেব দরজা ভেঙে যখন ভেতরে প্রবেশ করলেন তখন দেখলেন আবির রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, চারপাশে জিনিসপত্র সবই ভাঙা। আবিরকে এই অবস্থায় দেখে ওর মা চিৎকার করে উঠলেন। আবিরের বাবা দৌড়ে এসে ওকে কোলে তুলে নিলেন। আবিরকে দ্রুত গাড়িতে করে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আবির নিজের 2 হাতে ইচ্ছা মতো ছুরি দিয়ে কেটেছে, রক্ত শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে সন্ধ্যার সময় কেটেছে। আর এখন রাত 11টা। আবিরের ফুপি ডাক্তারের সাথে কথা বললেন, এরপর চুপচাপ বাইরে এসে একটা চেয়ারে হেলান দিয়ে বসে পড়লেন। জীবনে অনেক রোগীর চিকিৎসা উনি করেছেন, কিন্তু কখনো ভয় পাননি। অথচ আজ তিনি ভয়ে আবিরের সামনে যেতে পারছেন না। মনে হচ্ছে তার ভিতরটা ফেটে যাচ্ছে। ডাক্তার জানালো রক্তের প্রয়োজন। সারা দ্রুত দাঁড়িয়ে গেল। ডাক্তার ওকে ভিতরে নিয়ে গেল। রক্ত দিয়ে সারা যখন বাইরে আসলো তখন রাত প্রায় 1টা বাজে। সারাকে দেখেই ওর মা হাত চেপে ধরলেন, এরপর জিজ্ঞাসা করলেন, আবির তোর সাথে দুপুরে বাইরে গিয়েছিল, এরপর এসে এই কাজ করেছে, বল তুই আমার আবিরের সাথে কি করেছিস? সারা মায়ের এমন রূপ দেখে অবাক হয়ে গেল। আবিরকে আয়েশা মির্জা নিজের থেকেও বেশি ভালোবাসেন, এই কথা সারা জানে। সে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু আমি কিছুই করিনি, বিশ্বাস করো। আমরা তো জাস্ট ঘুরতে গিয়েছিলাম। তোর চোখ বলছে তুই মিথ্যা বলছিস, বল আমাদের থেকে কি লুকাচ্ছিস তুই? উফ, আয়শা চুপ করো। ও কি করে জানবে এসব? আমার ছেলেকে আমি চিনি। ওর কি হয়েছে সেটা ও সুস্থ হলেই তো জানতে পারবো। শুধু শুধু মেয়েটাকে এমন ধমকাচ্ছিস কেন? তুমি চুপ করো ভাইয়া, আমি জানি ও সব জানে। কি হলো, চুপ করে আছিস কেন? বল কি লুকাচ্ছিস আমাদের থেকে? সারা আর চুপ থাকতে পারল না। মায়ের পাশে বসে কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল। সব শুনে আবিরের বাবা মা আর ফুপি হাঁ হয়ে বসে রইলেন। আবির একটা মেয়ের জন্য হাত কেটেছে, এটাও সম্ভব? আবিরের ফুপি উঠে দাঁড়ালেন নিজের জায়গা ছেড়ে, এরপর রাগ দেখিয়ে বললেন, নিশির এত বড় সাহস আমার ভাতিজিকে ইগনোর করে। ওর বিয়ে কি করে হয় আমিও দেখে নেব। আমার আবির যখন চেয়েছে ও নিশিকে, তাহলে আর কারো হতে পারবে না। আম্মু শান্ত হও, আগে আবির সুস্থ হোক, এরপর বাকিটা দেখা যাবে। কিভাবে শান্ত হব আমি? আমার চোখের সামনে আমার কলেজের টুকরো এতটা কষ্ট ছিল, অথচ আমি কিছু জানলামই না। ভাইয়া কাল সকালেই তুমি ভাইয়া কাল সকালেই তুমি ওই মেয়ের বাড়িতে যাবে। যেভাবেই হোক যেভাবেই হোক ওই মেয়েকে আমার আবির চাই। আয়েশা মির্জার কথার জবাবে সবাই চুপ থাকলেন। ভোর রাতে আবির জ্ঞান ফিরল। ওর বাবা মা ওকে দেখতে গেলেন, কিন্তু কেউ কিছু বললেন না। আবির এখনো বোবার মতো শুয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। ওদিকে নিশি পুরোটা রাত অস্থিরতায় কাটালো। কি যেন একটা না পাওয়া ওকে ঘিরে ধরেছে। সকালে নাস্তা করতে বসেছে, তখনই কলিং বেল বেজে উঠল। নিশি বোন ইরা দরজা খুলে দিতেই আবিরের পুরো পরিবার প্রবেশ করলো। নিশি আবিরের বাবা মা আর ফুপিকে দেখে ভয় কেঁপে উঠল। আবির ফুপি কোনো দিনও না তাকে নিশির কাছে এসে গালে ঠাস করে একটা থাপ্পড় বসালেন। নিশি বোকার মতো তাকিয়ে আছে তার ম্যামের দিকে। আবিরের ফুপি রাগ দেখিয়ে বললেন, আমার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখানে বসে আরামে খাবার খাচ্ছ? কি দোষ ছিল আমার আবিরের? কথাটা শুনতেই বুকের ভেতরে কেমন কেঁপে উঠল নিশি। আবিরের কি হয়েছে? নিশি কিছু বলতে যাবে তার আগে এরা জিজ্ঞাসা করলো, আন্টি আবির কোথায়, ওর কি হয়েছে? কি আর হবে, তোমার বোনের কথায় অপমান সহ্য করতে না পেরে নিজের হাত কেটে এখন হসপিটালের ভিতরে পড়ে আছে। কথাটা শুনে নিশি ধপ করে চেয়ারে বসে পড়ল। এমন কিছুরই ভয় পাচ্ছিল ও। এই ছেলে এমন কাণ্ড ঘটাতে পারে এটা আগে থেকে সন্দেহ ছিল ওর। নিশির মা তখন বললেন, দেখুন, আপনারা দয়া করে বসুন, যা বলার আমাকে বলুন, আমি আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। নিশির মায়ের কথায় আবিরের বাবা মাও বললেন। এরপর শুরু থেকে শেষ সব কিছু বলল। সব শুনে নিশির মা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। নিশি মায়ের কাছে এসে হাত জোর করে বলল, আম্মু আবির ভালো ছেলে, আর ম্যামকে তো তুমি চিনো। আমি ওর সাথে ভালো থাকবো আম্মু, তুমি প্লিজ আমাকে আটকেও না, আমি ওকে ছাড়া বাঁচবো না আম্মু। নিশির মা মাথা নিচু করে বসে আছেন। ইরা বোনকে সমর্থন জানাতে এগিয়ে এলো। আবির যে তার ভীষণ পছন্দ। ইরা মায়ের কাছে এসে বলল, আমু আমি আবিরকে চিনি, বিশ্বাস করো আপুকে ওর রানীর মতো করে রাখবে। তুমি প্লিজ আর আপত্তি করো না। আপা, আমার একটা মাত্র ছেলে, ওর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো বলেন? আমার এত টাকা পয়সা, সব কিছুর উত্তরাধিকারী আমার ছেলেই। আপনার মেয়ে কষ্টে থাকবে না, কথা দিলাম।
নিশি মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল। নিশির মা মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। নিশি মায়ের সম্মতি পেয়ে 1 সেকেন্ডের সময় নষ্ট না করে দ্রুত বেরিয়ে গেল। পেছন পেছন ইরাও আসলো। দুজন হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে আবিরের ফুপি ওদের যেতে দেখে হালকা হেসে বললেন, ওরা ওদের কাজ করুক, আমরা তাহলে চলেন বিয়ের ডেটটা ফিক্স করে ফেলি। এদিকে নিশি হসপিটালে পৌঁছে সোজা আবিরের কেবিনের সামনে গেল। সারা বাইরে দাঁড়িয়েছিল। নিশিকে দেখে সে হালকা হাসলো। এরপর নিশির হাত ধরে বলল, ভেতরে যাও আপু, ওর জ্ঞান ফিরেছে, কিন্তু কারোর সাথে কোনো কথা বলছে না। নিশি দ্রুত ভিতরে গেল। আবির শুয়েছিল। হঠাৎই তাড়াহুড়ো করে কাউকে ভিতরে ঢুকতে দেখে দরজার দিকে তাকালো। নিশি রেগে ওর কাছে গিয়ে গলা চেপে ধরলো। এরপর কান্না আর আবিরের 2 গালে কয়েকটা থাপড় বসালো। যদি এগুলো জোরে ছিল না একটু, নিশি কান্না করে আবিরের চুল টেনে বলল, কিরে বেঁচে আছিস কেন? তোর না মরে যাওয়ার খুব শখ, তাহলে বেঁচে আছিস কেন? আবির অবাক হয়ে নিশিকে দেখছে। নিশি ওর পাশে বসলো। আবির মুখ ঘুরিয়ে নিয়ে বলল, মরে গেছি কিনা দেখতে এসেছেন তাই না? চিন্তা করবেন না, আপনার পথের কাটা হয়ে দাঁড়াবো না। এইবারের চেষ্টায় কাজ হয়নি তো কি হয়েছে, পরের বার ঠিকই কাজ হবে। নিশি আর আবিরের মুখ টেনে নিজের দিকে ঘোরালো। এরপর দাঁত কটমট করে বলল, আরেকবার যদি মরার কথা বলিস তাহলে আমি নিজেই তোকে খুন করব, শয়তান ছেলে। তুই মরে গেলে আমার কি হবে? কেন? আপনার তো হবু স্বামী আছে, তাকে বিয়ে করে সুন্দর সংসার সাজাবেন। ও তাই, তুমি অনেক বড় দেবদাস হয়ে গেছো তাহলে। শোনো অবাধ্য ছেলে, দিন শেষে তোমার ভালোবাসা জিতে গেছে। আমি কঠিন হৃদয়েও খুব করে চাইছে তোমার হতে। ভুলে যাবেন না, আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি আপনার যোগ্য না। নিশির নিজের মুখটা আবিরের মুখের কাছে নিয়ে গেল। এরপর আবিরের গালে নিজের ঠোঁট স্পর্শ করে বলল, আমার জন্য সবচেয়ে যোগ্য মানুষটা হচ্ছে আমার এই পাগল প্রেমিক, আর আমি এখন থেকে তার একান্তই তার। আবির চোখ বন্ধ করে নিল। নিশি নিজের নাক আবিরের নাকে ঘষতে লাগলো। আবির হঠাৎই ফুপিয়ে কেঁদে উঠল। তা থেকে নিশি আবিরকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আবির এই পাগল, কি হয়েছে, কাঁদছিস কেন? আমি তো তোর কাছেই আছি, আর কখনো তোকে ছেড়ে যাব না। এই দেখ কান ধরছি, আমাকে ক্ষমা করে দে প্লিজ। আবির নিশির সাথে আরো চেপে গেল। নিশি হালকা হেসে আবিরকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল। ছেলেটা তবুও কাঁদছে। নিশি বারণ করলো না, কাঁদুক না একটু। এই কান্না তো কোনো কষ্টের না, বরং নিজের বহু অনাকাঙ্ক্ষিত কিছুকে আপন করে পাওয়া। হঠাৎই দরজা খুলে সারা আর ইরা প্রবেশ করলো। ইরা আবিরের কাছে এসে বলল, কিরে পাগলু, অবশেষে তাহলে জিতে গেলি? ভাই, তোর দম আছে বলতে হবে। আমার আপুর মতো কঠিন হৃদয়ের মানুষকেও তুই বশে আনতে পেরেছিস। আবির নিশির বুকে মাথা রেখে তুলে দুষ্টুমি করে বলল, তুই তো এখন আমার শালি, আমি তোর দুলাভাই, সম্মান দিয়ে কথা বলবি। আবিরের কথায় এরা মিক ভংচি দিল। এরপর কেটে গেছে আরো 10টা দিন। বাসর ঘরে বসে আছে নিশি। তার পাশে তারা বসে আছে। মেয়েটার মুখ কালো। ছোটবেলা থেকেই নিশির মা বলতেন নিশি নাকি মানুষের মন পড়তে পারে। আজও নিশির মন বলছে অন্য কথা। নিশি সারার দিকে এগিয়ে গেল। সারা নিজের হাতে বাসর ঘরটা সাজিয়েছে খুব যত্ন করে। নিশি সারার হাত ধরে বলল, আবিরকে তুমি ভালোবাসো তাই না সারা? সারা নিশির কথায় চমকে উঠল। হালকা ভয় পেয়ে বলল, এসব কি বলছেন আপু? আপনাকে এসব কি বললো? আবির জাস্ট আমার কাজিন। হ্যাঁ, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তাইও আমার খুব ভালো ফ্রেন্ড। কিন্তু আমার চোখ যে অন্য কথা বলছে সারা। আমাকে সত্যিটা বলতে পারো, ভয় পেও না। তোমার মনে কি আবিরের জন্য কোনো ফিলিংস নেই? সারা চুপ হয়ে গেল। তাদেরকে নিশি মুচকি হেসে সারার কাঁধে হাত রেখে বলল, কি চুপ হয়ে গেলে সারা? সত্যিটা স্বীকার করতে এত ভয়? সারা নিশির দিকে তাকিয়ে হাসলো। এরপর কিছুটা আফসোসের সুরে বলল, আমি ভালোবাসলেই বা কি? আবিরের প্রতিটা নিঃশ্বাসে আপনি থাকেন আপু। ওর মনে আমার প্রতি বিন্দু মাত্র কোনো আগ্রহ নেই। তোমার কাছে আমি কৃতজ্ঞ সারা। তুমি খুব ভালো কাউকে পাবে, বিশ্বাস করো। সে তোমাকে আবিরের থেকেও বেশি ভালোবাসবে। ধন্যবাদ আপু। তবে আপনি কখনো আবিরকে ছেড়ে যায় না। ও একটু জেদি, যা ইচ্ছে তাই করে। তবে বিশ্বাস করেন, ও আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আপনাকে ভালোবাসার ক্ষেত্রে ওর কোনো জেদ নেই। সেটা জানি সারা, সেজন্যই পাগলটাকে সামলাতে চলে এলাম। সারা ফিরিয়ে কিছু বলতে যাবে তার আগে আবির রুমে প্রবেশ করলো। সারাকে বসে থাকতে দেখে আবির বলল, কি রে, আমার বউয়ের মাথায় কি বিষ ঢুকাচ্ছিস? বের হ, এখন আমি বাসর করব।
আবিরের কথায় সারা হেসে আবিরের দিকে এগিয়ে গেল। এরপর আবিরের মাথায় হালকা একটা থাপ্পড় দিয়ে বলল, যাচ্ছি যাচ্ছি, লজ্জা শরম একটু রাখিস। আর শোন, আপুকে কখনো কষ্ট দিস না। বলে সারা বেরিয়ে গেল। আর হয়তো এখানে দাঁড়াতে পারবে না সে। চোখ টলমল করে উঠেছে তার। সারা একা একা ছাদে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। তবে দিন শেষে ওর প্রিয় মানুষটা তো ভালো আছে। এদিকে আবির নিশির পাশে বসে লজ্জায় লাল হয়ে গেল। নিশি তা দেখে হাসতে হাসতে শেষ। আবির নিশির দিকে তাকিয়ে বলল। আবির নিশির কথায় উঠে বসলো। নিশির মুখোমুখি বসে ওর চোখের দিকে তাকিয়ে বলল, আমরা বাসর করব না ডাক্তার ম্যাডাম? করব তো, কিন্তু তার আগে এই পাগলকে একটু মন ভরে দেখতে চাই। ও তাই? আচ্ছা আবির, তুমি আমাকে এত ভালোবাসো কেন? তা তো জানি না ডাক্তার ম্যাডাম, তবে আপনাকে আমার ভীষণভাবে চাই। আপনি আমার কাছে থাকলে আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা আমার সাথে রেখেছি। আপনি আমার প্রতিটা নিঃশ্বাসকে শান্তিতে রূপান্তরিত করেন। তুই জানিস আবির, তোর এই কথাগুলো শুনলে আমার খুব ভয় লাগে। ভয় কেন ডাক্তার ম্যাডাম? ভালোবাসা যত গভীর হয়, হারানোর ভয়ও ততই বড় হয়। আমি ভয় পাই যদি কোনোদিন তোর ওই হাসিটা আমার কারণে হারিয়ে যায়। আপনি আমার হাসি কেড়ে নেবেন না নিশি। যদি নেওয়ারই হতো তাহলে আপনি আজ নিলয়ের সাথে সাজানো বিছানায় বসে থাকতেন, আমার সাথে নয়। আপনি তো সেই মানুষ যার একটা হাসি দেখার জন্য আমি 1000টা কান্না লুকিয়ে রাখতে পারি। নিশি আবিরের কাঁধে হাত রেখে ওকে নিচের দিকে টেনে আনলো। নিশির এমন স্পর্শে আবির কেঁপে উঠল। নিশি বুঝতে পারছে ছেলেটা এমন স্পর্শে নতুন, তাই সেও ভীষণ আনন্দ পাচ্ছে। নিশি আবিরের গালে ঠোঁট স্পর্শ করে বলল। কথাটা শুনতেই আবির সরে গেল নিশির থেকে। এরপর হাসি মুখে বলল, নিজেকে ভালোবাসতে শিখ পাগল ছেলে। আমাকে এতটা ভালো না বাসলেও চলবে। আমি তো এখন তোর, আর কখনো ছেড়ে যাব না। আমি কি আপনাকে একটা কিস করতে পারি? না, পারিস না। ওকে ওকে। আমি বেশি আবেগী হয়ে পড়েছিলাম। আপনি না বললে আমি আপনাকে টাচও করব না। এত ভালোবাসিস আমাকে? কতটা ভালোবাসি সেটা ভাষায় বোঝাতে পারবো না। শুধু এটুকু জানি, যেদিন আমার শেষ নিঃশ্বাসটা বের হবে সেই শেষ মুহূর্তেও আমার ঠোঁটে আপনার নামটাই থাকবে। যদি আমি কোনোদিন তোকে কখনো ভালো না বাসি, কখনো টাচ না করতে দেই, তাহলে? তবুও আমি অপেক্ষা করব, কারণ ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হলো এটা জোর করে পাওয়া যায় না, শুধু মন থেকে অনুভব করা যায়। আমি আপনাকে কোনো চাহিদার জন্য ভালোবাসি না নিশি। আপনি আমার কাছে থাকেন, এতটুকুই আমার চাওয়া। নিশি আবিরের পাঞ্জাবির কলার ধরে ওর কাছে নিয়ে আসলো। এরপর ওকে ধাক্কা দিয়ে বালিশে শুইয়ে দিয়ে নিজে ওর পাশে শুয়ে পড়ল। আবির সরে যেতে চাইলে নিশি শক্ত করে জড়িয়ে ধরল। তুই কি জানিস তুই আস্ত একটা পাগল? হ্যাঁ, আপনি তো বলেন, কিন্তু এই পাগলামিটার কারণ তো আপনি নিশি। আমি শুধু চাই একদিন আপনি আমার দিকে তাকিয়ে বলুন, আবির তুই থাকলে আমার আর কিছু লাগে না। সেই একটা বাক্যের জন্য আমি পুরো জীবন অপেক্ষা করতে রাজি। নিশি আবিরের হাতটা নিজের কোমরে রাখলো। আবির কাঁপতে লাগলো। নিশি তা দেখে আবিরের কানে কানে বলল, এমন পাগল জামাইকে দূরে রাখবে যে, সেই তো আসল পাগল। তুই শুধু আমাকে কিস করবি না, আরো বেশি কিছু করতে চাই আমার। সত্যি আমরা তাহলে বাসর করব? আর বেশি কিছু চাই আমার। কেন করব না? এই রাতটা সবার জীবনে একবারই আসে। আর আমি চাই না আমার এমন কিউট জামাইটাকে দূরে রাখতে। তোকে দেখে তো আমার নিজেরই এখন লোভ হচ্ছে। আবির নিশির বুকে মাথা লুকিয়ে বলল, ধুর, আপনি কেমন জানি, একবার দূরে সরিয়ে দেন আবার কাছে টানেন। এখন আবার এমন কথা বলছেন, আমার নিজেরই লজ্জা লাগছে। তো আমার লজ্জাবতী লতা, আপনি কিছু করবেন নাকি আমি নিজেই শুরু করব? এতদিন তো আমি সব করলাম, এখন আপনি না হয় করেন। আমার চাপ সামলানোর ক্ষমতা আছে এই বাবুটার? বলে নিশি আবিরের উপরে ঝাঁপিয়ে পড়ল। দুজন হারিয়ে গেল তাদের ভালোবাসার দুনিয়ায়। আবির অবশেষে পেল তার বহুল আকাঙ্ক্ষিত মানুষটাকে। শুধু কি পেল, সারা জীবনের জন্য নিজের করে পেল। দিন শেষে আবিরের মতো প্রেমিকরা জিতে যাক, এটাই তো প্রত্যাশা। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।